Chapter 18 Origin and Cause ক্লেইনের প্রশ্ন শুনে ডান জানালার বাইরে তাকাল, সেই করিডোরের দিকে যেটা চেনিস গেটের দিকে চলে গেছে। সে পকেট থেকে পাইপ বের করল, তাতে একটু তামাক আর পুদিনা পাতা ঠেসে দিল, তারপর নাকের কাছে ধরে একটা গভীর শ্বাস টানল। তার গলার স্বর হয়ে গেল ভাবুক, ভাসমান। বাড়িতেই কেবল নিশ্চিন্তে তামাক আর পুদিনার এই মিষ্টি গন্ধটা উপভোগ করা যায়। ক্লেইন, তুমি কি সৃষ্টির পুরাণ কথা জানো? অবশ্যই। রবিবারের স্কুলে প্রাথমিক শিক্ষার সময় আমরা রেভেলেশন অফ এভারনাইট দিয়ে পড়তে শিখেছিলাম। তার মধ্যে বুক অফ উইজডম আর লেটার্স ফ্রম দ্য সেন্টস সৃষ্টির পুরাণ কথার কথা ছিল। ক্লেইন মূল ক্লেইনের স্মৃতির টুকরোগুলো থেকে মনে করার চেষ্টা করল। কথার গতি একটু কমিয়ে বলল, সৃষ্টিকর্তা অন্ধকার থেকে জেগে উঠলেন আর সেই অন্ধকার ভেঙে দিলেন, তৈরি হল আলোর প্রথম রশ্মি। তারপর তিনি নিজেকে সম্পূর্ণভাবে মহাবিশ্বের মধ্যে মিশিয়ে দিলেন, হয়ে উঠলেন সমস্ত অস্তিত্বের ভিত্তি। তার শরীর হয়ে গেল মাটি আর তারা। তার এক চোখ হল সূর্য, অন্য চোখ হল লাল চাঁদ। তার কিছু রক্ত সমুদ্র আর নদীতে মিশে গেল, যা জীবন লালন করল, পোষণ করল। এখানে ক্লেইন অজান্তেই থামল, আংশিকভাবে কারণ এই অংশের স্মৃতিগুলো ঝাপসা ছিল, আর আংশিকভাবে কারণ এই পুরাণ কথাটা চীনা পুরাণের পানগুর গল্পের সাথে অদ্ভুত রকম মিলে যায়। ভিন্ন দুনিয়ার মানুষের কল্পনাও কোথাও একটাই মিলে যায়। ক্লেইনের সমস্যা বুঝতে পেরে ডান মুচকি হেসে বাকিটা যোগ করল। তার ফুসফুস হল এলভ, হৃদয় হল দানব, যকৃত হল ট্রেন্ট, মস্তিষ্ক হল ড্রাগন, কিডনি হল পালকওয়ালা সাপ, চুল হল ফিনিক্স, কান হল শয়তানি নেকড়ে, মুখ আর দাঁত হল মিউট্যান্ট, আর বাকি শরীরের রস হল সমুদ্রের দানব, যার সারমর্ম ছিল নাগা। তার পেট, ছোট বড় নাড়ি ভুঁড়ি আর শরীরের অশুভ অংশগুলো হল শয়তান, অশুভ আত্মা আর নানারকম অজানা দুষ্ট সত্তা। আর তার আত্মা হল ইটার্নাল ব্লেজিং সান, লর্ড অব দ্য স্টর্মস আর গড অফ নলেজ অ্যান্ড উইজডম। তার জ্ঞান থেকে জন্ম নিল মানুষ। এটাই ছিল প্রথম যুগ, কেয়স এপক। ক্লেইন শেষ বাক্যটা ডানের হয়ে শেষ করে দিল, কিন্তু মনে মনে একটু হাসি পেল, আজব লাগল। একজন কিবোর্ড লোকসাহিত্যবিদ হিসেবে এত বিশদ করে সাজানো একটা সৃষ্টি পুরাণ এই প্রথম সে দেখল। এতটাই বিশদ যে প্রায় প্রতিটা গুরুত্বপূর্ণ জাতি সৃষ্টিকর্তার শরীরের একটা নির্দিষ্ট অংশের সাথে মিলে যায়। এটা যেন ছোটদের একটা ছড়ার মতো, বাচ্চারা শাড়ি দিয়ে বসে ফল খাচ্ছে। আর এটা শুধু এভারনাইট গডেসের ধর্মগ্রন্থেই নেই। লর্ড অফ স্টর্মস আর গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির গির্জাগুলোতেও একই রকম বর্ণনা আছে। কেউ নিজেকে বড় করেনি বা অন্য দেবতাদের ছোট করেনি। এর মানে হয় এই পুরাণ কথাটা সত্যিই ঘটেছিল, না হলে এটা ইঙ্গিত দেয় যে কয়েকটা গির্জা পঞ্চম যুগের আগে দীর্ঘদিন ধরে লড়াই করে শেষমেশ আপোষ করেছিল। এই ভাবতে ভাবতে ক্লেইনের মনে আরেকটা প্রশ্ন জেগে উঠল। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, একটা সমস্যা মনে হচ্ছে। ইটার্নাল ব্লেজিং সান, লর্ড অফ স্টর্মস আর গড অফ নলেজ অ্যান্ড উইজডম সরাসরি সৃষ্টিকর্তার আত্মা থেকে জন্ম নিয়েছে, কিন্তু গডেস কেন পাননি? রেভেলেশন অফ এভারনাইটের প্রাগৈতিহাসিক নথিতে আছে, এভারনাইট গডেস দ্বিতীয় যুগের শেষে জেগে উঠেছিলেন। লর্ড অফ স্টর্মস, ইটার্নাল ব্লেজিং সান আর অন্য দেবতাদের সাথে মিলে মানুষকে সেই মহাবিপর্যয় থেকে বাঁচিয়েছিলেন। এটাই তৃতীয় যুগ, ক্যাটাক্লিজম ইপক। সেই সময়েই আর্থ মাদার আর গড অফ কম্ব্যাটও আবির্ভূত হয়েছিল। আর গড অফ স্টিম অ্যান্ড মেশিনারি, যার আসল নাম ছিল গড অফ ক্রাফটসম্যানশিপ, তিনি জন্মেছিলেন চতুর্থ যুগে। এই হিসাবে দেবতাদের মধ্যে মর্যাদার পার্থক্য একেবারে স্পষ্ট। যে যত পুরনো সে তত খাঁটি। এটা দিনের আলোর মতো পরিষ্কার। এভারনাইট গডেসের ভক্তদের এই বিষয়টা নিয়ে বেশ মাথা ব্যথা ছিল। ডান স্মিথ অন্য হাতে পাইপটা ধরল, উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, গডেসের পুরো উপাধিটা একবার বলো। ক্লেইন মনে মনে নিজেকে বোকা মনে করল। মাথা খাটিয়ে যতটুকু মনে করতে পারল বলল, এভারনাইট গডেস মহাবিশ্বের চেয়ে উচ্চে দাঁড়ান, অনন্তের চেয়েও চিরন্তন তিনি। তিনি লেডি অফ ক্রিমজন, মাদার অফ কনসিলমেন্ট, এমপ্রেস অফ মিসফরচুন অ্যান্ড হরর, মিস্ট্রেস অফ রিপোজ অ্যান্ড সাইলেন্স। ভাগ্যিস ক্লেইনের মা এভারনাইট গডেসের গভীর ভক্ত ছিলেন। যতদিন বেঁচে ছিলেন প্রতি সন্ধ্যায় রাতের খাবারের আগে এটা আবৃত্তি করতেন। মূল ক্লেইনের স্মৃতি অনেকটাই ছিন্নভিন্ন হলেও এটুকু মুছে যায়নি। লেডি অফ ক্রিমসন কিসের প্রতীক? ডান পথ দেখানো সুরে জিজ্ঞেস করল। লাল চাঁদ। উত্তর দিতে গিয়েই ক্লেইন বুঝে গেল, তাহলে সৃষ্টিকর্তার কোন অংশ থেকে লাল চাঁদের জন্ম? ডান মুচকি হেসে জিজ্ঞেস করল, একটা চোখ থেকে। ক্লেইন আর ডান একে অপরের দিকে তাকিয়ে হাসল। এটা লর্ড অফ স্টর্মসের চেয়ে কোনো অংশে কম নয়, যিনি সৃষ্টিকর্তার 1/3 আত্মা থেকে জন্ম নিয়েছিলেন। আর্থ মাদার আর গড অফ কম্ব্যাটের গির্জাগুলোরও সম্ভবত এই রকম ব্যাখ্যা ছিল, কিন্তু গড অফ স্টিম অ্যান্ড মেশিনারি এসেছিলেন অনেক দেরিতে, তাই কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন ছিল। এ কারণেই গত 1000 বছরেরও বেশি সময় ধরে তাদের গির্জা দুর্বল ছিল। স্টিম ইঞ্জিনের আবিষ্কারের পরেই কেবল তারা সত্যিকার অর্থে অন্য দেবতাদের সমকক্ষ হতে পেরেছে। ডান
আস্তে আস্তে পাইপটায় হাত বোলাল। সৃষ্টিকর্তার জ্ঞান থেকে মানুষের জন্ম, তাই আমাদের বুদ্ধিমান আর অসাধারণ মস্তিষ্ক আছে, কিন্তু অন্য কোনো জাদুকরী শক্তি নেই। তবে সৃষ্টির পুরাণ কথা থেকে একটা সহজ কিন্তু স্পষ্ট সিদ্ধান্তে আসা যায়। সবকিছুর উৎস এক। ক্লেইন শেষ কথাগুলো আবার বলল। এই সিদ্ধান্ত থেকেই মানুষ, যারা দেবতাদের আশীর্বাদে সুরক্ষিত, দানব, শয়তান আর মিউট্যান্টদের বিরুদ্ধে লড়তে পেরেছিল, ধীরে ধীরে তারা অতিমানবীয় শক্তি পাওয়ার উপায় বের করল। সেটা হলো অশুভ আত্মা, ড্রাগন, দানব, জাদুকরী গাছ, ফুল বা ক্রিস্টালের সংশ্লিষ্ট অংশ অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে পোষণ তৈরি করা। সেই পোষণ খেয়ে শুষে নিলে বিভিন্ন শক্তি পাওয়া যায়। রহস্যবিদ্যার পড়াশোনায় এটা সাধারণ জ্ঞান। ডান বিস্তারিতে না গিয়ে শুধু সংক্ষিপ্ত পরিচয় দিল। এই প্রক্রিয়ায় আমাদের পূর্বপুরুষরা কষ্টকর অভিজ্ঞতার মধ্য দিয়ে আবিষ্কার করল যে উঁচু মাত্রার বা অসাধারণ পোষণ খেলে ভয়াবহ পরিণতি হতে পারে। 3 ধরনের সম্ভাব্য পরিণতি আছে। কোন 3টা? ক্লেইন কৌতূহলে জিজ্ঞেস করল। প্রথম, মানসিক মৃত্যু আর শরীরের সম্পূর্ণ ভাঙন। শরীরের প্রতিটা মাংসপিণ্ড পরিণত হবে এক ভয়াবহ দানবে। দ্বিতীয়, পোষণের মধ্যে থাকা শক্তি মানুষের ব্যক্তিত্বকে বদলে দেবে। সে হয়ে যাবে ঠান্ডা, অতিসংবেদনশীল, রাগী, নিষ্ঠুর, উদাসীন। তৃতীয়টা হল, ডান পাইপটা নামিয়ে রেখে একটা চীনামাটির কাপ তুলে এক চুমুক দিল। পাজ নদীর উপত্যকার ফেরমো কফি তেতো, কিন্তু সুগন্ধ অসাধারণ। পরে একটা অপূর্ব স্বাদ লেগে থাকে। তুমি একটু নেবে? আমি ফেনাপটার মালভূমির কফি বেশি পছন্দ করি। অবশ্য ওয়েলচের বাড়িতে গিয়ে মাত্র কয়েকবার খেয়েছি। ক্লেইন ভদ্রভাবে না করল। তৃতীয়টা কি? মানসিক বিকার, সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাওয়া, শয়তানের চেয়েও বেশি শয়তান হয়ে ওঠা। এটাকেই বলে নিয়ন্ত্রণ হারানো। ডান নিয়ন্ত্রণ হারানো কথাটায় বিশেষ জোর দিল। ক্লেইনকে কিছু বলার সুযোগ না দিয়েই কফির কাপ নামিয়ে রেখে সে বলে চলল। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা আর অনুসন্ধানের পর আর ব্লাসফেমি স্লেটের আবির্ভাবের সাথে মিলে মানুষ অবশেষে পোষণ পদ্ধতিটাকে পরিপূর্ণ করতে পেরেছে। আমরা একটা স্তরবিন্যস্ত পদ্ধতি তৈরি করেছি, যেটা সিকোয়েন্স নামের স্থিতিশীল অগ্রগতির পথে শৃঙ্খলাবদ্ধ। সিকোয়েন্সের সংখ্যা যত কম, পোষণের মাত্রা তত উঁচু। এই মুহূর্তে 7টা প্রধান গির্জার প্রত্যেকে অন্তত একটা সম্পূর্ণ সিকোয়েন্স নিয়ন্ত্রণ করে। এছাড়া গত কয়েকশো বা হাজার বছরে তারা যেসব অসম্পূর্ণ পথ সংগ্রহ করেছে সেগুলোও আছে। ব্লাসফেমি স্লেট, ক্লেইন তীক্ষ্ণভাবে শব্দটা ধরে ফেলল। গ্যাদারিংয়ে হ্যাংড ম্যানও এটার কথা বলেছিল। হ্যাংড ম্যানের মতে ব্লাসফেমি স্লেট হল পোষণ পদ্ধতি তৈরি ও সম্পূর্ণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। কিন্তু এটা ডান এইমাত্র যা বলল তার সাথে সাংঘর্ষিক মনে হচ্ছে। ওগুলো কিছু অশুভ দেবতাদের তৈরি জিনিস। কোন যুগে এটা দেখা গিয়েছিল, এতে কি আছে বা কি বিশেষত্ব আছে, আমিও নিশ্চিত নই। তুমি যদি কোনো সূত্র পাও, সঙ্গে সঙ্গে আমাকে জানাতে হবে। এটা সর্বোচ্চ গুরুত্বের বিষয়। ডান অস্পষ্টভাবে বলল। নিয়ন্ত্রণ হারানোর একটা ধরনের কথা বললাম। বাকি 4টা এখন বলছি। বেশ। ক্লেইন ব্লাসফেমি স্লেটের প্রশ্নটা মনের কোণে ঠেলে রাখল আর মনোযোগ দিয়ে শুনতে লাগল। মানুষের বুদ্ধিমান মন আছে, কিন্তু অতিমানবীয় শক্তি নেই, এটা সম্পূর্ণ সত্য নয়। সবসময় কিছু ভাগ্যবান থাকে, বরং বলা উচিত দুর্ভাগা। তারা জন্ম থেকেই তুলনামূলকভাবে বেশি উপলব্ধি ক্ষমতা নিয়ে আসে। মানে হল আত্মা অনুভব করার ক্ষমতা। তারা এমন কণ্ঠস্বর শুনতে পায় যা অন্যরা পায় না, এমন জিনিস দেখতে পায় যা অন্যরা দেখে না। তাদের মধ্যে বিয়ন্ডারের কিছু আংশিক বৈশিষ্ট্য থাকে। বলতে বলতে ডান চারপাশের শূন্য বাতাসের দিকে তাকাল আর দেখল ক্লেইন ভয়ে কেঁপে উঠল। অর্থাৎ তারা যেন অর্ধেক সিকোয়েন্স নয়, এর বিয়ন্ডার, আর তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সিকোয়েন্স নয় হল শৃঙ্খলে সবচেয়ে নিচের স্তর। সংক্ষেপে বলতে গেলে তারা কেবল একটা নির্দিষ্ট মানানসই সিকোয়েন্স পথ বেছে নিতে পারবে। অন্য পোষণ খেলে পরিণতি হতে পারে মানসিক বিকার থেকে নিয়ন্ত্রণ হারানো, এমনকি মৃত্যুও। বুঝলাম। ক্লেইন ধীরে মাথা নাড়াল। তৃতীয় ধরনটা দ্বিতীয়টার মতোই। একবার কোনো সিকোয়েন্স শৃঙ্খল বেছে নিলে সেই পথেই যেতে হবে। পিছনে ফেরার কোনো জায়গা থাকবে না। অন্য পথের সংশ্লিষ্ট সিকোয়েন্সের পোষণ খেলে প্রায় নিশ্চিতভাবেই মিশ্র, অদ্ভুত আর বিকৃত শক্তি পাবে। আর প্রায় নিশ্চিতভাবে থাকবে আধাপাগল অবস্থা, অতিসংবেদনশীল আর রাগী, নিষ্ঠুর আর রক্তলোভী, নীরব আর বিষণ্ণ। আর এই সুযোগ একটাই। এরপর মূল পথের পোষণ খাও বা বর্তমান সিকোয়েন্সের পোষণ খাও, শেষ ফল একটাই, নিয়ন্ত্রণ হারানো। সেটা হতে পারে মানসিক মৃত্যু, অথবা শরীর দানবে ভেঙে পড়া বা অশুভ আত্মায় পরিণত হওয়া। বলতে বলতে ডান কফির কাপ তুলে একটু চুমুক দিল। কথাগুলো শুনে আতঙ্কিত ক্লেইন কয়েক সেকেন্ড চুপ থেকে জিজ্ঞেস করল, চতুর্থ ধরনটা? চতুর্থ ধরন? হ্যাঁ, এটাই সবচেয়ে সাধারণ সমস্যা। পোষণ খেয়ে আমরা যখন মূলত অতিমানবীয় সত্তাদের শক্তি নিজের মধ্যে নিই, তখন এক অস্বাভাবিক রূপান্তর ঘটে।
তাই কমবেশি সেই অবশিষ্ট আত্মিক শক্তির প্রভাব পড়ে। হয়তো বাইরে থেকে লক্ষণ বোঝাই যাবে না, কিন্তু সেটা মনের গভীরে ঘাপটি মেরে থাকবে। পোষণের শক্তিকে পুরোপুরি আয়ত্তে না এনে এবং সেই সূক্ষ্ম ছাপগুলো না মুছে সিকোয়েন্সের পরবর্তী উঁচু স্তরের পোষণ খাওয়ার তাড়া করলে সেই পাগলামি জমতে থাকবে, নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বাড়তে থাকবে। ডান হঠাৎ চুপ হয়ে গেল। একটু পরে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের নাইট হকদের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী কোনো সতীর্থ বড় কৃতিত্ব অর্জন করলেও পদোন্নতি পাওয়ার আগে তাকে অন্তত ৩ বছর আগে শেষবার পোষণ খেয়ে থাকতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে হবে। তারপরও প্রতি বছর অনেকে নিয়ন্ত্রণ হারায়। কি ভয়ঙ্কর! ক্লেইন একটা চাপা শ্বাস নিয়ে জিজ্ঞেস করল, তাহলে শেষ ধরনটা? ডানের ঠোঁট বাঁকা হল, কিন্তু চোখে হাসির লেশমাত্র নেই। পঞ্চম ধরনটাই নিয়ন্ত্রণ হারানোর সবচেয়ে সাধারণ কারণ। বিয়ন্ডার হলে আত্মিক উপলব্ধি কম বেশি বাড়ে। সিকোয়েন্সের সংখ্যা যত কম, উপলব্ধি তত বেশি। ফলে তারা এমন কথা শুনতে পায় যা অন্যরা পায় না, এমন জিনিস দেখে যা অন্যরা দেখে না, এমন কিছুর মুখোমুখি হয় যা অন্যরা হয় না। তারা সবসময় রহস্যময় প্রলোভন আর মায়াবী মোহের মধ্যে থাকে। একবার অতিরিক্ত উদ্দীপনা পেলে বা লোভ জাগলে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারানোর পথে হাঁটতে শুরু করে। বলতে বলতে ডান সরাসরি ক্লেইনের দিকে তাকাল, তার ধূসর চোখের মণিতে ক্লেইনের প্রতিচ্ছবি। গলার স্বর হল বিষণ্ণ। নাইট হকদের প্রতিষ্ঠাতা আর্চবিশপ চ্যানিস একবার বলেছিলেন, আমরা রক্ষক, কিন্তু আমরা একই সাথে একদল হতভাগ্য মানুষ যারা প্রতিনিয়ত হুমকি আর পাগলামির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি।